14 ডিসেম্বর নিয়ে বুদ্ধিজীবী হত্যা দিবস নিয়ে এখনকার রাজনৈতিক দল, একটি বড় রাজনৈতিক দল এখনকার প্রেক্ষাপটে জামায়াত ইসলামের নেতা বেশ গোলাম পরওয়ার তিনি বক্তব্য দিয়েছেন যে আসলে বুদ্ধিজীবীদের হত্যা করা হচ্ছে যে ভারতীয় সেনাবাহিনী এবং র। আচ্ছা, মানে ইতিহাস কি বলে? ওকে। আমাদের এখানে এইটা মানে বুদ্ধিজীবী টার্মটাই একটা খুব এলিটিসয়েড টার্ম, এটাতে খুব প্রবলেমেটিক। এইটাটা না বুঝলে এই অঙ্ক মিলানো যাবে না। আমরা শুধু মনে করি 14 ডিসেম্বর সব শিক্ষকদের ঠক ঠক করে ডেকে এনে না, মেরে 14 ফেলা হয়েছে। ডিসেম্বর এটা তো 25শে মার্চ থেকে মার্চ থেকে শুরু শুরু হয়েছে। হয়েছে। মনে যেটা করা হয় 14 ডিসেম্বর আমরা বলতে পারি একটা বদ্ধভূমি শনাক্ত করা গেছে, যেখানে অনেক শিক্ষকদেরকে একই দিনে এনে হত্যা করা হয়েছে, কিন্তু ঘটনাটা দীর্ঘ সময় 25শে মার্চ থেকে শুরু 25 মার্চ থেকে শুরু হয়েছে। সেটা যদি হয় তখন আমাদের এলিটো সাইডের আলাপটা করতে হবে যে বিভিন্ন যুদ্ধে কেন বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়। আমরা এটা তো এই হলোকাস্টের সময়ও দেখছি, আমরা রুয়ান্ডাতেও দেখছি, কম্বোডিয়াতেও দেখছি। এইটা তো করা হয় মূলত যখন এই নতুন যে রাষ্ট্রটা সরকারটা আসবে সে যেন ব্যর্থ হয়, সে যেন ভালো করে ইয়া না করতে পারে, বোঝা যায় যে কি আগের রেজিমটা ভালো ছিল। এই চেষ্টা তো আমরা জুলাইতেও একরকম দেখছি। এই আলাপ আমরা করতে পারি আর কি, যে পটেনশিয়াল বুদ্ধিজীবীদেরকে কিভাবে বা মানে যারা এই অভ্যুত্থানকে সামনে নিয়ে যাবে তাদেরকে কিভাবে সরাই দেওয়া হচ্ছিল। এবার আমি যদি আমরা এটারে পুরা টাইম লাইনে ফেলতে পারি, তখন আমাদের কাছে যে সুযোগটা তৈরি হয় যে কি, যেহেতু এইখানে অনেক একটা যুদ্ধের অনেক পক্ষ থাকে, এখানে অনেক রকম ঘটনা ঘটছে। মানে ধরেন আমরা তো এটা জানি না যে মুক্তিযুদ্ধদের ভিতরে হয়তো কিছু কিছু গ্রুপ ডাকাতি করে ফেলছে, আবার তাদেরকে কিন্তু সেক্টরের ভিতরে শাস্তিও দেওয়া হয়েছে, এরকম সেক্টর গণনা করছে। মানে এটা তো গণযুদ্ধ। সো একটা এই ধরনের ঘটনা। আবার আমরা সিরাজ শিকদারের কথা জানি যে তারা কিন্তু মুক্তিবাহিনী মানে মুজিব বাহিনীর সাথেও যুদ্ধ করছে, আবার পাকিস্তানি হানাদার বাহিনীর সাথেও যুদ্ধ করছে। তারা একটা স্বাধীন ভূখণ্ডের লাভ করছে। তো সেইখানেও এরকম অনেকেই আছেন যারা হয়তো বুদ্ধিজীবী। তাইলে সিরাজ শিকদারের হাতে বুদ্ধিজীবী মারা যেতে পারে, আওয়ামী লীগের হাতে মারা যেতে পারে, রয়ের হাতেও একটা দুইটা মারা যেতে পারে। মানে এইটা কোনোটাই ফেলে দেওয়া যাবে না। কিন্তু যে 14 ডিসেম্বরের আলাপটা, সেইটার ক্ষেত্রে আমি দেখতে চাই পাকিস্তানি অ্যাকাউন্ট কি বলে, মানে পাকিস্তানি সৈন্যরা কি বলে। এই ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে জেনারেল নিয়াজি কি বলতেছেন। নিয়াজি এই সম্পর্কে খুব ভালো আলাপ করছেন। ওনার বিট্রিয়াল অফ ইস্ট পাকিস্তান এবং বাংলাদেশে বিভিন্ন সময়ে যেই বাংলাদেশে না মানে আন্তর্জাতিক পরিমণ্ডলে ওনার দেওয়া সাক্ষাৎকারগুলোকে যদি আমরা দেখি, আমি একটু সময় নেই এখানে, যে জেনারেল নিয়াজি বলতেছেন যে 1972 সালে তো এই সব 90,000 সৈন্যকে ভারতে নিয়ে যাওয়া হলো, সবাই ওখানে আটক আছেন। এখন নিয়াজির কাছে একবার খবর আসলো যে ঢাকায় রাও ফরমান আলীর অফিস থেকে একটা ডায়েরি উদ্ধার করা হয়েছে যে সোনার বাংলা লাল করে ফেলা হবে, এবং এখানে বুদ্ধিজীবীদের তালিকা আছে। এবং মানুষজন খুব উত্তেজিত, কারণ এখানে গুরুত্বপূর্ণ বুদ্ধিজীবীর লেখকদেরকে মেরে ফেলা হয়েছে, এটার প্রমাণ পাওয়া যাচ্ছে। ঢাকা থেকে বলা হয়েছে যে তোমরা ফরমানকে দিয়ে দাও, তাইলে আমরা আর তাদের বিচার করব না। এটা কতটুকু সত্য মিথ্যা জানি, কিন্তু নিয়াজি বলতেছে কিন্তু বিট্রিয়ালে। তো নিয়াজি তখন বললো যে কি না না, আমি আমার কোনো সোলজারকে ছাড়বো না। এরপর নিয়াজি আক্ষেপ করতেছে যে আমি ফরমানকে প্রোটেক্ট করলাম, কিন্তু স্বাধীনতার পরে মানে আমাদেরকে ফেরত নিয়ে যাওয়ার পরে পাকিস্তান সেনাবাহিনী থেকে আমাকে চাকরিচ্যুত করা হলো, আমার পেনশন বঞ্চিত করা হলো, কিন্তু ফরমানকে চাকরিতে বহাল রাখা হইলো। পরবর্তীতে ফৌজি ফাউন্ডেশনের চেয়ারম্যান করে 10 বছর রাখা হইলো। মানে এই সব কিছুই করা হইলো তার এই অপারেশনটার সাকসেসের কারণে। উনি বলতেছেন একটা সাক্ষাৎকারে যে ফরমানের কাছে যে এই তালিকা ছিল এবং তালিকাতে যে বুদ্ধিজীবীদের নোট রাখতো, পাকিস্তানি একজন সচিব আলতাফ গহর তিনি তার একজন বাঙালি কবি বন্ধু সানাউল হকের নাম কাটানোর জন্য ফরমানের কাছে অনুরোধ করেন, এবং ফরমান ওই নামটা কেটে দেন। অর্থাৎ এই নামের বিষয়টা যে একটা বিষয়, এটা কিন্তু নিয়াজি নিজে স্বীকার করতেছেন। আবার রাও ফরমান আলী উনি খুব স্বাভাবিক, উনি অস্বীকার করছেন যে আমি কিছু করি নাই, সবই নিয়াজি করছে। কিন্তু উনি অ্যাকাউন্টে আবার বলতেছেন যে নিয়াজির অফিসে মানে অনিয়ন্ত্রিত মানে সামরিক না অসামরিক গাড়ি দাঁড়ায় থাকতো, এখানে এমন ফিসি কোনো ঘটনা ঘটতো যেটা আমরা জানি না। আমরা তো জানি ওই যে বুদ্ধিজীবীদেরকে যে সাদা মাইক্রোবাসে করে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল। আবার ধরেন জামাতে ইসলামের আমির ওই সময়ের মানে গোলাম আজম বিভিন্ন সময় ওনার যে বই যে জীবনে যা দেখলাম 4 খণ্ডের আত্মজীবনী, আবার বিভিন্ন সাক্ষাৎকারেও উনি বলছেন যে উনি নিজে বিভিন্ন লোককে বাঁচানোর জন্য রাও ফরমান আলীকে কন্ট্যাক্ট করছেন যে এই নামটা কেটে দাও। উনি একটা আলাপে বলছেন সূর্য মিয়া নামের একজনকে উনি বাঁচাইছেন। সো এই যে নাম কেটে দেওয়ার ব্যাপারটা কোত্থেকে আসতেছে? তাইলে এখানে যে আলাপটা এই লিস্ট ছিল, এবং এই লিস্ট থেকে দেন দরবার করা হইতো, কাউকে বাঁচানো হইতো, কাউকে ছাড়া হইতো। আবার এই ঘটনার সাথে যে আলবদর জুড়ে যাচ্ছে সেইটারও অনেক অ্যাকাউন্ট আমরা পাকিস্তানি দলিলপত্রেও দেখতে পাই আর কি। সো যেখানে আমি দেখতে পাই যে কি পাকিস্তানিরাই অ্যাকনলেজ করতেছে বিষয়টাকে, সেখানে এই ঘটনাটা কেন আলাদা করে ভারত
মানে আমি কিন্তু বলতেছি যে কি সব কিছুর অ্যাসপেক্ট আছে এই যুদ্ধের মধ্যে। মানে একটা যুদ্ধের মধ্যে অনেকে সুযোগ সন্ধানী নিজের পলিটিক্যাল প্রতিপক্ষকে, আমরা জানি বামপন্থীদের অনেক গ্রুপ আছে, এই ঘটনাগুলো যে একেবারে ঘটে না এই কথা বলা যাবে না, কিন্তু হোলিস্টিক্যালি এই ঘটনার দায়টা তো পাকিস্তান নিজের কাঁধে নিতেছে। আমি কেন নতুন করে এই দায় আবার আরেকজনের আরেকজনের কাছে ঘাড়ে দিতে দিচ্ছি। চাই?